কি একটা নূর আর একজন হচ্ছে রাশেদ। রাশেদ সি গ্রেডেও পাশ করে নাই, মানে তার ওখানে যে নির্বাচিত হয়েছে ধানের শীষ প্রতীক পেয়ে রাশেদ সাহেব দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে ধানের শীষের জায়গায় জামাত ইসলাম প্রার্থী নির্বাচিত হয়েছে। তো স্বাভাবিকভাবে ধানের শীষ ওখানে সেকেন্ড হওয়ার কথা, তো জামাত ইসলাম ফার্স্ট হয়েছে, সে সেকেন্ড হবে, সে হয়েছে থার্ড, সেকেন্ড হয়েছে ওখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী। তো এমন একজন নেতা বিএনপি বাছাই করেছে যিনি নির্বাচনে সেকেন্ডও হতে পারে নাই, থার্ড। তো বিএনপি এখানে তাকে শাস্তি দিতে পারে যে তোদের যোগ্যতা কতটুকু, তা তোকে মার্কা দিয়েই দেখাই দিলাম যে ধানের শীষ নেওয়ার পরেও তুই থার্ড হও, তার মানে তোর যোগ্যতা কতটুকু। ফেসিবাদ থেকে মুক্তি পেতে হবে, এবং যখন মানুষ দুর্দিনে থাকে তখন খুব সফটেড থাকে, যেমন আপনি সবাইকে নিয়ে যেভাবেই হোক আমাদের উদ্ধার করতে হবে, তখনকার মন মানসিকতা ছিল হাসিনাও বলতো বিএনপি জামাত, মানে গালি দিতে গেলে দুইটা দলের নাম উচ্চারণ করতো। আর যারা আমাদের পক্ষের শক্তি আমরাও বলতাম বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফেসিবাদকে তাড়াতে হবে। তার মানে কনসেপ্ট ক্লিয়ার যে আমরা এককভাবে কোনো কিছু অর্জন করতে পারবো না, সম্মিলিত প্রচেষ্টায় আমরা করব। আর শেখ হাসিনাও জানতেন যে তিনি একটা দলকে দবাই রাখলে হবে না, দুটাকে একসাথে দবাই রাখতে হবে। তো এখন যেহেতু সুদিন এসেছে, স্বার্থবাদী কিছু মানুষ তো সবসময় থাকে লুকায়িত। আপনি যেটা একটু আগে বলার চেষ্টা করছেন যে 5ই আগস্টের আগে কথা বলার মানুষ ছিল খুবই কম, এখন বহুত মানুষ কথা বলে, কিন্তু তারা কথা বলে 5ই আগস্টের পরে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে কেস যে 5ই আগস্টের পরে তো আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারেন, আপনাকে কেউ গুলি মারছে না, আপনাকে কেউ হুমকি দিচ্ছে না, বিদেশে পালাইয়া থাকতে হচ্ছে না, ফ্যামিলি বাদ দিয়ে আরেকটা রাষ্ট্রে থাকতে হচ্ছে না। এই যে জায়গাটা এরা আসলে এটা অনুভব করবে না। তো আমরা যখন সেটা করেছি সেই সময়টা ছিল একটা চ্যালেঞ্জিং, একেবারেই চ্যালেঞ্জিং। আপনার চ্যানেল বহুবার ক্র্যাশ করা হয়েছে, আপনার পেজ নষ্ট করে দেওয়া হয়েছে, এটা তো আমি সাক্ষী। আপনার পেজ গুলো উদ্ধার, এখনো অনেক পেজ আছে যেটা উদ্ধার হয়তো করতে পারেন নাই। তো এই যে একটা কঠিন পরিস্থিতির ছিল, সেটা আসলে অনুভূতিতে আসলে তারাই বুঝবে যারা সেটা সেই সময় সার্ভাইভ করেছে, বা মানে মানে সেই সময় যারা এটা উপভোগ করেছে, বলতে কষ্টটা সরাসরি দেখতে পেয়েছে তারা। তো আজকের বাংলাদেশের ক্ষেত্রে এই যেহেতু ক্ষমতায় চলে এসেছে এক দল, আর এক দল বিরোধী দল হয়েছে, একে অপরের পিছনে এখন সেই কৃতজ্ঞতাবোধের জায়গাটা আমার মনে হচ্ছে আগের চেয়ে কমে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং পাওয়া না পাওয়ার বেদনা শুরু হয়ে গিয়েছে, যেটা আমি মনে করি একদম দেশপ্রেমিক হিসেবে আমাদের মোটেই কাম্য ছিল না। এবং আপনি দেখেন যে ভাষায় ফ্যাসিবাদী শেখ হাসিনার লোকজন গালিগালাজ করতো, ঠিক একই ভাষা কিন্তু এখন আমরা একে অপরের পিছনে শুরু করেছি। মাঝখানে শেখ হাসিনার চরিত্রটা জনগণের কাছে কিন্তু আর ফুটে উঠছে না, জনগণ কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর কেউ আলোচনাও করছে না। এখন আমরা আলোচনা করছি আবার ওই বিএনপি জামাত, আমরা আবার আলোচনা করছি মাঝখানে যারা জুলাই যোদ্ধা ছিলেন সেই এনসিপি। তার মানে কি দাঁড়ালো, মানে এই কালচারটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। এজন্য আপা আসলে আমাদের বড় শেখ হাসিনার এখানে সার্থকতা, শেখ হাসিনার স্বভাবগুলো সবার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। অবশ্যই 16 বছর পর্যন্ত সে এটা ইনপুট করেছে, এখন আমরা সেটা আউটপুট করছি আর কি। আর বাংলাদেশের যে চেতনায় আপনি দেখেন বিপ্লবটা হয়েছে বা অভ্যুত্থান হয়েছে, আমি তো বিপ্লব বলি যে এটা একটা মানুষের আবেগের জায়গা থেকে হয়েছে, ইমোশনের জায়গা থেকে হয়েছে, চেতনার জায়গা থেকে হয়েছে। তো সেটা তো আস্তে আস্তে আমরা ধারণ করতে হবে, আমরা সেটা ভুলে যাচ্ছি। এখন আমরা চিন্তা করতেছি বিজয় হয়েছে, আমার কিছু অর্জন করা দরকার, আমার বাড়ির মালিক হওয়া দরকার, রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া দরকার, অর্থ সম্পদ থাকা দরকার। এই যে মানসিকতা চলে আসছে, ভালো, এটা থাকবে, কিন্তু এটা আসার কারণে যেটা হয়েছে, নীতি নৈতিকতা বিবর্জিত সকল কাজ আমার কাছে এখন ফ্রেশ মনে হচ্ছে, কিন্তু এটা তো আসলে ছিল না। দেখেন একটা সময় আমরা গুমের শিকার হতাম, খুনের শিকার হতাম, হ্যাঁ, মানুষকে জেলের মধ্যে নিয়ে যেত। এখন আপনাকে জেলে নেয় না, গুম শিকার হন না, কিন্তু আপনি সামান্য একটা গালিগালাজও সহ্য করতে পারেন না। ধরেন কোন এক নেতা, ছোট একটা দল, আমি এখন ওই আলোচনা প্রসঙ্গেই আসি, যে এনসিপি একটা ছোট্ট দল, ধরেন সারাদিনও যদি ওদের কোনো একজন নেতা রাস্তার উপরে দাঁড়িয়ে মাইক পাশটা টাঙ্গিয়ে আমাকে আপনাকে গালি দেয়, কি আসে যায়? অন্তত গালিটা তো দিয়েছে, এই তো, সে তো আর আমাকে গুম করে নাই, খুন করে নাই, বাসা থেকে কেড়ে নিয়ে আমাকে হত্যা করে শেষ করে দেয় নাই। তো সামান্য একটা গালি আমরা আজকে সহ্য করতে পারছি না। আর গত 16 বছর আমরা গুম খুন সহ্য করছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে ছিল, চিকিৎসার অভাবে পড়েছিল, রাজনীতিতে জামাতের নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছে, এত কিছু তখন সহ্য করতে পারলা তোমরা, আর এখন সামান্য গালিগালাজ সহ্য করা যায় না। যদিও আমি এই গালিগালাজকে প্রুফ করছি না, কিংবা এটার পক্ষে নই যে সবসময় সব কথা আপনাকে অযাচিত ভাবে বলতে পারলেই আপনি জাতীয় বীর হবেন, আমি সেটা বিশ্বাস করি না। কখনো কখনো রাজনীতিতে চুপ থাকাও রাজনৈতিক আর্ট, কখনো কখনো রাজনীতিতে হুঙ্কার ছাড়াও রাজনৈতিক আর্ট। যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আওয়ামী লীগেরা বলে আপনি খুব হুঙ্কার ছাড়তেন, এখন কেন চুপ? আমি বলি ভাই এখন কার বিরুদ্ধে বলবো? আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা তো সফল হয়েছি, ফ্যাসিবাদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটু সবাই মিলে শান্তিতে থাকুন, একটু আরামায়েশ করুন, একটু প্রত্যেককে একটু রিল্যাক্সেশনের টাইম দিন। আবার যদি আমরা সেই একই স্টাইলে এবং দেশের জন্য কাজ করি সবাই মিলে, দেশের কোন জায়গায় কাজ করা দরকার অবশ্যই করা উচিত। রাজনীতিতে এপার্ট ওপার্ট থাকবেই। যেমন আমি বিএনপি করেছি, একটা আপনার সাথে যতগুলো টকশো করেছি, মনে হয় টুডে ইজ মাই ফার্স্ট টকশো
হয় না আই এম জামাত, রাইট? এর আগে তো আমি তো জামাত, হ্যাঁ, বা 2-3টা টকশো জামাত অবস্থায় আপনার সাথে করেছি, বাট এর আগে তো আমি বিএনপি অবস্থায় আপনার সাথে করেছি। তো কে কার শত্রু? কে কার শত্রু? তো আইডেন্টিটির বিষয়টা ভিন্ন জিনিস। মানুষ রাজনীতিতে পরিবেশের কারণে, বাস্তবতার কারণে পরিবর্তন হয়, দেশের কারণে হয়, হ্যাঁ, নিজের বিশ্বাসের কারণে হয়। তো কিন্তু আমরা তো সবাই এক, আপনি আমি আমরা সবাই এক। সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের মাঝে মাঝে সহনশীল আচরণ করা, চুপ থাকা, এটাও একটা আর্ট, এটাও একটা সৌন্দর্য। যেমন আমি যেটা মনে করি, সরকার এসেছে, তার প্রতিবাদ আমার করতে হবে। কোনটা করতে হবে? যেটা আমি চাই। যেমন আমি সংস্কার নিয়ে প্রতিবাদ করতে পারবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে গালিগালাজ করার দরকার নাই তো। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে কাজ করতে আমি সুযোগ দেই, তিনি তার মতো কাজ করুক, বিরোধী দল তার কাজ শো করুক, কিন্তু এট দ্য সেম টাইম, রাইট, এট দ্য সেম টাইম 6 মাসে কি 6 মাসে একটা দল কি ফেসিবাদী হয়ে উঠতে পারে কিনা, এমন প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে। যেভাবে এনসিপি ফেসিবাদী সরকার বলছে, এবং এই ফেসিবাদীর কারণে তাদের থাকতেই দেওয়া হবে না। আমি আপা এটা স্পষ্ট বিশ্বাস করি না যে ফেসিবাদ বিএনপি এখনই হয়ে গিয়েছে। তবে ফেসিবাদের পথে না হাঁটে এজন্য বিরোধী মতের মানুষরা সতর্ক করছে। যেমন আমরা ফেসিবাদের এগুলো আমিও কষ্ট পাই অনেক সময় যখন শুনি, এখনকার চাইতে আগেও মানে ভালো ছিলাম, এই কথাগুলো। কিন্তু তার মানে তুমি আগে যে ভালো ছিলা, তুমি আগে ছিলাই না, তুমি তো দেখোই না আয়নাঘর কাকে বলে, গুম কাকে বলে, খুন কাকে বলে, ক্রসফায়ার কাকে বলে, এইসব ফালতু কথা। এগুলো আসলে রাজনৈতিক ভাষা হতে পারে না যে আমরা ফেসিবাদ বলতে কি, আপনি এখন পর্যন্ত কি সেই র্যাবের ক্রসফায়ার, আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কমিশনারকে যে হত্যা করলো, মনে আছে আপনার নিশ্চয়ই? এক মেয়ে মা তারা ফোনে লাইভে শুনতে পাচ্ছে যে তার বাবা কমিশনারকে হত্যা করছে, এসকে সিনহাকে হত্যা করছে, এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে, আমাদের এই যে মীর কাশেম আলীর সন্তান আরমান, আমান আল আজমি, গোলাম আজমের সন্তান, এরা আয়নাঘরের সাক্ষী। এই মানুষগুলো তো এখন বের হয়েছে, মানে এই 5ই আগস্টের পরে। কিন্তু আমি মনে করি না যে সেই পর্যায়ে চলে গিয়েছে। তবে আপনার নিশ্চয়ই মনে আছে যে কার্টুন আঁকার কারণে জেলে নেওয়া হয়েছিল, পরে মারা গেছে সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম প্রতিনিয়ত আসা। শোনেন, আওয়ামী লীগের শেখ হাসিনার আমলটা ছিল কি, একটা পাগলা গারদ বলতে পারেন, মানে 24টা ঘন্টা মানুষের উপরে টর্চার করা হতো। মানে সেটা মানুষ কথা বলতে পারছে, তখন তো কথা বলতে পারে নাই। মানে তখন তো ইভেন বাইরে থেকে যে আমরা কথা বলতাম, সেটাও তো সে দমন করার চেষ্টা করছে। অবশ্যই আমি গুমের শিকার হতে গিয়েছি 2বার, ইমিগ্রেশনে ফেস করতে গিয়ে 20 আওয়ার্স সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় আমরা করেছি। আমরা এটাকে ওই পর্যায়ে না যাওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই এটাকে ফেসিবাদ কিংবা চূড়ান্ত পর্যায়ে আজকেই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই বক্তব্যগুলো আসলে একটা মাহবুবের আবদার তো না। একটা সরকার চাইলেই প্রতিদিন আপনি পতন করলে দেশটা তো চালিয়ে দিতে হবে। এই কথাগুলো আমার অনেক উদার কথা হতে পারে, যদিও এই কথাগুলো মানে আমার বিশ্বাসী সব মানুষ যে অ্যাকসেপ্ট করবে এমনটা না। কিন্তু আমি এটা বুঝাচ্ছি এজন্যই যে রাজনীতিতে ডিবেট থাকতে হবে, ডিবেট হবে, আলোচনা হবে, একে অপরের সাথে কথাবার্তা হবে। যেমন আমি বর্তমান বিএনপির কোন কাজটা অপছন্দ করি, তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে, বিএনপি যেহেতু এত বড় ম্যান্ডেট নিয়ে যে বিতর্কেই থাকুক, ক্ষমতায় তো এসেছে, 2% মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসে সেখানে মানে 2/3 মেজরিটি যেটাকে বলে নাকি, হ্যাঁ, মানে 2/3 মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসেছে। তো সেই পার্টির তো একেবারে স্পিরিট ধারণ করার কথা আপনার জুলাইয়ের স্পিরিট ধারণ করবে, এবং তারা সংসদে গিয়ে প্রথম দিন ওই জুলাই সনদ থেকে শুরু করে সংস্কার, গণভোট সব একদম বিনা হিসেবে পাশ করে দিবে। শেষ, মানুষের বিতর্ক করার কোনো জায়গায় খুঁজে পাইতো না। বলতো বিএনপি ক্ষমতায় এসেছে, এবং বিএনপি এটাকে ব্র্যান্ডিং করতো যে আমরা জনতার ক্ষমতায়নের বিশ্বাস করি, আমরা ক্ষমতায় এসেছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটেও ভোট দিয়েছে, গণভোটও আমাদের লোকেরা ভোট দিয়ে জয়যুক্ত করেছে, অতএব আমরাই সব পালন করবো। তাহলে তো বিরোধী দলের রাজনীতি মাটি হয়ে যেত। কিন্তু সরকার কেন যে এটা করছে না, আমার এই বুঝ আসছে না আজও। গত কয়েক মাস পর্যন্ত যত গন্ডগোল সব সরকার নিজ দায়িত্বে করছে। যেমন সংসদে দাঁড়িয়ে বলছে গণভোট, এই সংস্কার, এগুলো শুধু মিটিং করেছি ইউনূস সাহেবের সাথে নির্বাচন পাওয়ার উদ্দেশ্যে। এটা এক ধরনের প্রতারণামূলক আপনি বক্তব্য জনগণের সামনে দিলেন, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তিনি নির্বাচনী ক্যাম্পেইনে গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। এখন আবার আপনি সংসদে বলছেন গণভোটে কি কি সাবজেক্ট ছিল সেটা আমরা জানি না। তো তুমি যদি সাবজেক্টই না জানো, তাহলে প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কি কি ভোট চাইলো কোন হিসাবে? তার মানে প্রধানমন্ত্রী কি নলেজ রাখেন না? তিনি কি ওটা পড়েন নাই? এই যে আমাদের দ্বৈত নীতি, কথাবার্তার মধ্যে আলোচনা নিজে করার আগেই নিজে জানে না। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্বাচনের আগে এক ধরনের বক্তব্য দিয়ে বলেছেন যে জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয় আমরা সেটা নিয়ে কাজ করব, নির্বাচিত সরকার সেটা নিয়ে কাজ করবে। গণভোটের পক্ষে রায় দিয়েছে না, আবার তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন না না এটা শুধুমাত্র নির্বাচনের জন্য। কয়েকদিন আগে দেখলাম রবি সাহেব তিনি বক্তব্য দিয়ে বলছেন আমরা কর মৌকুফের কথা বলেছি ভোট পাওয়ার জন্য, ভোট শেষ, এখন আর কর মৌকুফ লাগবে না। তো এই যে প্রতারণাটা, এটা আবার স্পষ্ট প্রতারণা, আবার তা আবার জাতীয় সংসদে বসে বলে। এই জিনিসটার আমি চরম বিরোধিতা করি। কিন্তু ব্যক্তিগত জনাব তারেক রহমান সাহেবের আচার ব্যবহার, সৌজন্যতা আমাকে অবশ্যই প্রলুব্ধ করে।
ভালো লাগে এবং ওনার মতো মানুষের এই শহীদ জিয়া পরিবারের যে রাজনীতি, এটা আমার অবশ্যই, আমরা ছোটবেলা থেকেই তার ভক্ত ছিলাম, তাদের পরিবারের ভক্ত। স্টিল আই বিলিভ দ্যাট আমি তাদের পরিবারের শত্রু নই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু দুষ্ট চক্র তাদেরকে বিতর্কিত করার জন্য তাদের কাছে তাদের সেজে তাদের পক্ষে অতিরঞ্জিত করতে গিয়ে হয়তো তাদেরকে বিপদে ফেলছে, যেটা এই সরকার এখনো অনুধাবন করতে পারছে না। আমি এই যে প্রসঙ্গটা করছি, সাম্প্রতিক সময় বলেন, এই যে আইফোনের ইয়েটা দেওয়া হলো, মামলা দেওয়া হলো, বা চিন্তার মামলা দেওয়া হলো, যেগুলো দেওয়া হলো সেগুলো তো আমরা ফেসিবাদের মধ্যে, মানে ফেসিবাদী হাসিনার মধ্যে এগুলো দেখতে পেয়েছি। তো সেগুলো যদি আমরা আগে আলোচনা করছি, এগুলোই আসলে কার্যকর হচ্ছে হাসিনা কাজগুলো। তো এটা আবার মানে একটু একটু করে আসলে বিএনপি সেই পথেই যাচ্ছে। এখন এটা আরেকটু অবজারভেশনে রাখতে হবে। আমরা যদি 6 মান্থের সরকার, তো এখানে আমি 3টা অ্যানালাইসিস করব। প্রথমত আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের দেশি বিদেশি চক্রান্ত হতে পারে, যে জামাত এখন বিরোধী দল, এই বিরোধী দলকে অপসাঙ্গিক করার জন্য যে কোনো উপায়ে ছোট কোনো একটি দলের উপরে অতিরঞ্জিত আক্রমণ করে প্রতিদিন তাদেরকে পত্র পত্রিকায় রাখা, আসল ক্রাইসিস গুলা দাবায় রাখার কৌশল, যেমন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট কিংবা ফুয়েল সংকট, রাষ্ট্রের অন্যান্য সংস্কারের বিষয়গুলোকে হিডেন রাখার জন্য আননেসেসারি কিছু সাবজেক্ট ক্রিয়েট করা। এবং এটা আমরা আওয়ামী লীগের আমলেও দেখছি, যেমন গণ অধিকার পরিষদ কিচ্ছু ছিল না, কিন্তু একসময় এই নূর রাশেদরা আমাদের সামনে বক্তব্য দিয়ে বলতো যে বাংলাদেশে বিএনপি জামাত দিয়ে কিচ্ছু হবে না। ডাইরেক্ট আমার সাথে বলেছে যে আমরা সব করবো, 300 আসনে আমরা প্রার্থী দেবো, দেশের প্রধানমন্ত্রী আমরা হব। এই যে সাহসটা পেলো কোথায়, পাইতো কোথায়? পাইতো ওই ধরনের কাজ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিদেশি কিছু লোকজন তাদেরকে ওইভাবে ফুলে ফুসে বড় স্বপ্ন দেখাতো। এবং তৎকালীন সময় জামাত বিএনপি আসলেই তাদের অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ রাখা হতো, মানে তাদেরকে মাঠে নামতে দিত না, আর ওদেরকে আবার মাঠে নামার জন্য টাকা পয়সাও দিত পিছন দিয়ে। তখন মানুষগুলো বাধ্য হয়ে ওদের কিছু মিছিল মিটিং এ যাইতো। জনগণ মনে মনে ভাবতো যে ওরে বাপরে বাপ, বিএনপি জামাত শেষ, মনে হয় নূর ভাইয়ের বাংলাদেশ। কিন্তু আসলে কি তাই? না, বাংলাদেশের রাজনীতিতে এখনো বিএনপি is a big party, Jamaat Islam is a big party. You cannot like stop them like immediately, কারণ আমি বিশ্বাস করি না এই দুই দলের কেউই এখন পর্যন্ত একেবারে টক্সিক লেভেলে চলে গিয়েছে যে জনগণ আর পছন্দ করে না, এমনটা হয়নি। বরং দিন দিন জামাতের জনপ্রিয়তা বেড়েছে। বিএনপি জনপ্রিয়তা না বাড়লেও আমার কাছে মনে হচ্ছে যে তারা যতটুকু মানে জনসমর্থন নিয়ে টিকে থাকা দরকার, সেটা সামহাও তাদের যে কোনো ভাবে মানে মধ্যম ক্লাসের জায়গাটা এখনো ধরে রেখেছে। হয়তো সংস্কার প্রক্রিয়ার দিকে না গেলে তারা সেটা ডাউনে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এনসিপির উপরে এই আক্রমণটা, এটা একটা পরিকল্পনার অংশ হিসাবে থার্ড পার্টিকে অহংকারী করে দেওয়ার একটা কৌশল হতে পারে। যদি তারা বুদ্ধিমান হয় তাহলে নূরদের গণ অধিকারের ওই পার্টির সেই সময়কার হিস্ট্রি দেখে শিক্ষা অর্জন করবে। অনেকের হয়তো ভালো লাগবে না আমার কথা, কিন্তু বাস্তবতা তাই। তারা বাংলাদেশে এখন পর্যন্ত 1% সমর্থনের দল হয় নাই, মানে ওই অর্থে বিখ্যাত কেউ নয়। 6 জন এমপি হয়েছে, তাও জামাতের ভোটে হয়েছে, এটাই বাস্তবতা। হ্যাঁ, যুবকদের তরুণদের সংগঠন মানুষ পছন্দ করবে, জুলাই বিপ্লবে তারা অবদান রেখেছে, স্বীকৃতি আছে, অবশ্যই আমি তাদেরকে এই কারণে স্যালুট অবশ্যই দিব। তারা জিরো হওয়ার কথা, কিন্তু জিরো হওয়ার জায়গাটা তারা নষ্ট করে ফেলেছে 5 আগস্টের পরে। জামাতের সঙ্গে না থাকলে তারা আসলে একটা সিটও পেতে কিনা এই সঙ্গে না, এটা তো জাতীয় জানে, জামাতের সাথে না থাকলে আপনি একটা সিটও পাবে এটার তো কোনো সুযোগ নেই। যেমন কোনোটাই পেত না, একদম ইনক্লুডিং নাহিদ সাহেব সহ কারোটাই কোনো আসনের সম্ভাবনা ছিল না, এটা মানতেই হবে। এখন তার মানে কি জোট হয় না? জোট হয়। জোট তো ছোট বড় সব দল নিয়েই হয়। যেমন বিএনপির সাথে যত দল আছে, বিএনপি ছাড়া আছেটাকে বলেন? কতগুলা হুজুর আলেম ওলামা ছিল না তারা? তাদের তো একটা মার্কে 4 জন প্রার্থী দিছিল, জমিয়ত থেকে একজনও জয়যুক্ত হতে পারে নাই। তো তার মানে কি? তাদের কোনো জনসমর্থন নাই, তারপরেও বিএনপি ওই আলেম হিসাবে একটা 4টা সিট দিয়ে দিছিল। এখন ছোট দল, তারা এতটাই ছোট যে তাদের কোনো ভ্যালু নেই বাংলাদেশের বাস্তবতায়। তো আমি জানি না, কি জানি খাজুর গাছ মার্কা থেকে দাঁড়াইছিল কয়েকজন আলেম, তো তারা আর হতে পারেন নাই। তো আমি এনসিপি কে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করি। অ্যাজ এ লিডার অফ আমাদের এই যে কি বলে জুলাইয়ের যে বিপ্লব, এই জায়গার কারণে তাদের শ্রদ্ধাটা সম্মানটা ভিন্ন স্টাইলে আমার আছে। আর অ্যাজ এ পার্টি আমি মনে করি তাদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য যে সাধনা, সেটা আস্তে আস্তে হতে পারে। বাংলাদেশের তো অসম্ভব বলে কিছু নেই। এমনও হতে পারে একটা সময় তাদের জয় জয়কার আসতে পারে, এমনও হতে পারে আদৌ না আসতে পারে, হারিয়ে যেতে পারে। তবে লোভ সংবরণ করতে পারলে হারিয়ে যাবে না, আর লোভ যদি অতিরিক্ত থাকে তাহলে হারিয়ে যাবে। আজকে আমার কাছে একটা কারণ আমি বললাম যে তাদেরকে কৌশলের অংশ হিসেবে এই কাজটা করতে পারে। আর একটা হতে পারে বিরোধী দল দমনের একটা গ্রিন সিগন্যাল দিতে পারে সরকার, যে এই যে এনসিপির উপরে আক্রমণ শুরু করেছি, এই আক্রমণটা তোমাদের উপরেও করবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করলে এতে বিপরীত হবে। কারণ বাংলাদেশের জনসমর্থনের দৃষ্টিতে এখন কিন্তু মানে যতই বিতর্ক করেন, বিএনপি জামাত সমান সমান, মানে যদি ধরেও নেন যে না বিএনপি অনেক বড় পার্টি, তারপরেও এটাকে
জামাত আর আপনার ঠ্যাঙের নিচে চলার রাজনৈতিক দল নেই, এবং জনগণ তো এবার তাদেরকেই ক্ষমতায় নিয়ে এসেছিল। হয়তো যারা সমর্থন জানিয়েছে, ভোট দিয়েছে, তারা সরাসরি জামাত করে না, কিন্তু জামাতকে তো ভালোবেসেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওই ধরনের বিরোধী মত দমনের চিন্তা করলে এই সরকার 5 বছর আরামে থাকার যে জায়গাটা সেটা নষ্ট করে ফেলবে। আমি মনে করি না যে সরকার এখনো সে ধরনের কিছু অশুভ বুদ্ধি তাদের মাথায় চাপবে চিন্তা করবে। মানে এটা একটা অপকৌশল, এটা একটা রাজনীতিতে অপকৌশল হিসেবে মানে আমরা দেখতে পাচ্ছি, যদি হয়, মানে এটা তো এখন অনুমান থেকে যদি হয়, যদি হয় না, না না এটা হয়। আর একটা জিনিস আমি অবাক হই, সেটা হচ্ছে যে যেটা শুরুতে বলেছিলাম, যে একজন ব্যক্তি একটা খারাপ বক্তব্য দিয়েছে, ধরেন পাটোয়ারি সাহেবকে আপনার অপছন্দ, ব্যক্তিগতভাবে পাটোয়ারির সব বক্তব্য আপনিও যে ভালোবাসেন এমনটা না, আমিও যে পছন্দ করি এমনটা না, কিন্তু ধরে নেন যে পাটোয়ারি এরকম একটা বক্তব্য দিয়েছে। বাংলাদেশে তো বহু মানুষ বহু কথা বলে, সবাইকে তো আপনি কান দেওয়ার দরকার নেই। আপনি তার কথার এগেনিস্টে গিয়ে আপনার ইশরাক সাহেবের মতো একজন প্রতিমন্ত্রীকে মশাল মিছিল করতে হয়, এটা রাজনীতিতে আমি মনে করি বিএনপির দণ্ডদশা ছাড়া আর কিছু না। বরং যার বিরুদ্ধে মশাল মিছিল করেছেন তাকে আপনি জাতীয় হিরো বানিয়ে দিচ্ছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি তাদের ওই বক্তব্যগুলোর সবটার পক্ষপাতী না, কিন্তু আমি বিএনপির এই ধরনের আচরণেরও পক্ষপাতী না, যে আপনি এগুলো নিয়ে মাথা ঘামান কেন, কে কোথায় কোন জায়গায় বক্তৃতা দেয় না দেয় সে কারণে আপনাকে রাস্তায় ট্রাক চালাইতে হবে, আটকাইতে হবে, পথ বন্ধ করতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এখন যদি এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে হয় তাহলে ফাইন, কারণ তারা ষড়যন্ত্রবাদীরা তো ষড়যন্ত্র করছেই পরিকল্পিতভাবে। এ কারণে আমি প্রথম নাম্বারেই বলবো, এই যত আক্রমণ হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত ভাবেই হয়তো কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হচ্ছে, এবং এটার মেয়াদকাল হচ্ছে এই 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্ট হয়ে গেলে আমার ধারণা এই পাটোয়ারিদের গাড়িতে আর আক্রমণ হবে না, ব্যক্তিগতভাবে তাদের উপরে এগুলো হবে জোয়ার ভাটায় আক্রমণ হবে, মানে জোয়ারে জোয়ারে। যেদিন কোনো দিবস আসবে, দিবসের আগে আগে আক্রমণ করে তাদেরকে বিতর্কিত করা, রাষ্ট্রটাকে ভিন্নভাবে চিন্তা করা, ওদেরকে একটু হাইলাইটস করা, অপকৌশলের অংশ হিসেবে এই ধরনের কাজ তারা করলেও করতে পারে। সেদিন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে আজ তারা আক্রান্তের শিকার হচ্ছে, রাতের বেলা ঠিকই সার্কিট হাউসে আবার আরামে এসে থাকছে, সেখানে আবার ছাত্রদল গিয়ে পানি বিতরণ করছে, খাবারও দিচ্ছে, সকালবেলা আবার রওনা দিয়ে যাওয়ার পথে গাড়িও ভাঙচুর হচ্ছে। তার মানে কি, এটা সরকারের বিশেষ পরিকল্পনা না থাকলে এই আচরণ হতে পারে না। এবং আমি বলেছিলাম যে আজকের রাতে তারা এখন সার্কিট হাউসে ঘুমাচ্ছে, আগামীকালকের আবার সন্ধ্যার আগে আর একটা আক্রমণ হবে, লিখে রাখেন। তাই হয়েছে, গতকালকেও আমরা দেখলাম যে পরশুদিন যেটা আমি লিখেছি তার পরের দিন আক্রমণ হয়েছে, আবার গাড়ি ভাঙচুর হয়েছে। তো এটা আসলে রাজনৈতিক কৌশল আমি মনে করি, এটা একটা রাজনীতি কৌশল। কিন্তু আমি এই বিষয়ে আরেকটু শুনবো পরে, কিন্তু আমি একটু আলোচনা করতে চাই যে দক্ষিণ এশীয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও বোস উনি এসেছেন ঢাকায়, উনি আবার দিনেশ তিবেদের সাথে দেখা করেছেন। এখন উনি কি উদ্দেশ্যে এসেছেন বাংলাদেশে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে উনি দিনেশ তিবেদের সাথে কেন দেখা করতে গেলেন একটা দেশে আরেকটা দেশের রাষ্ট্রদূত? এই ব্যক্তি সম্ভবত ভারতের সরকারের পক্ষ থেকে কিছু বলছে না এখন। না, যে ব্যক্তি ভিজিটে এসেছেন উনি সম্ভবত ভারতের স্পেশাল ইস্যু আছেন, দায়িত্বে আছেন, এবং তিনি বাংলাদেশে এসে আমেরিকান মানে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে এটাই সর্বোচ্চ হাই প্রোফাইলের সাক্ষাৎ বলে মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে। আমরা পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু ওরকম ক্লিয়ার কোনো বক্তব্য এখনো পাইনি, ধোঁয়াশা কিছু বক্তব্য তারা দিয়েছেন, এবং সেটাতে তিনি বুঝাতে চেয়েছেন যে এটা ন্যাচারাল একটা বৈঠক, এখানে ওই ধরনের কোনো বড় কোনো ইস্যু নেই, এবং তাদের মধ্যে মানে গোপন বিষয়গুলো তারা কিন্তু সরকার প্রকাশ করে নাই। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, সরকার যেহেতু গঠন হওয়ার পরে চায়না সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন, এবং এখন পর্যন্ত ভারতের সফরটাও তারা স্থগিত রেখেছেন বা করেন নাই। এই জায়গাটাতে কিন্তু আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদও জানাই, যে বাপের বেটা সাদ্দামের মতো একটা কাজ করেছেন, যে আপনি প্রথম সফরটা মানে আজে বাজে ওদের মানে যেই রাষ্ট্রগুলো 16 বছর আমাদেরকে ফেসিবাদের মধ্যে নিমজ্জিত রেখেছে, ওই রাষ্ট্রে অন্তত আপনি সফরটা করলেন না, এটা আমাদেরকে ভালো লেগেছে। আর যেই রাষ্ট্রগুলো আমাদের বন্ধু হিসেবে পাশে ছিল বা আছে গণতন্ত্র বিকাশে, তাদের সাথে আপনি কাজ করেছেন, সেজন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের বুঝ ব্যবস্থা, মানে সরকার কোন দিকে যাচ্ছে এটা তারা গভীরভাবে অ্যানালাইজ করতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে যে কি ঘুরতে চায়, কি করতে চায়, তাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন হবে, কিংবা চায়নার কি হচ্ছে, আমেরিকার তাহলে কি কি স্বার্থ আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই মানে এটাকে বলে স্পর্শকাতর। হ্যাঁ, স্পর্শকাতর, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু এটাকে অবজার্ভ করছে এবং এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে পাশাপাশি আমাদের দেশের সাথে যে সকল চুক্তি, বিভিন্ন ধরনের কার্যক্রম যেটা তাদের সাথে সংশ্লিষ্ট এবং তাদের স্বার্থ রক্ষা হয়,
এই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের বিষয় জড়িত আছে। এমনকি আমি শুনেছি চায়নার কোনো একটি বিষয়ের উপরে নিষেধাজ্ঞা আছে আমেরিকান, যে নিষেধাজ্ঞাগুলো কোনো যাতে সেই নিষেধাজ্ঞাকৃত বিষয়বস্তুগুলোর সাথে বাংলাদেশের কোনো চুক্তি না থাকে, এই টাইপের বিষয়গুলো এখানে কিছু কিছু জায়গায় আলোচনায় এসেছে। এরকম বিষয়গুলো ওরা হয়তো মেন করতে পারে। তো আফটার অল এটা একটা ইন্টারনাল ইস্যুস, যেটা আমাদেরকে বুঝতে হলে আসলে সরকারকেও আমাদেরকে ওপেন করতে হবে, কারণ কেউ তো বলে নাই যে কোন উদ্দেশ্য কোথায় এসেছে। তো রাজনীতিতে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যেটা মনে হয়েছে যে গণতন্ত্র বিকাশে মানে রাজনীতিটা সবার জন্য উন্মুক্ত কিনা বাংলাদেশে, সেটাও তারা যাচাই করতে চায়, দেখতে চায় যে এখানে আসলে কে কিভাবে রাজনীতিটা সঠিকভাবে পালন করছেন, লালন করছেন। এই সার্বিক সব বিষয়গুলো নিয়েই হয়তো তার এই সফর, এবং এই সফরের হ্যাঁ হতে পারে আমরা সফরের শেষটা দেখলে বুঝতে পারবো, কিংবা সরকারের মতিগতি কোন দিকে যায় সেটার উপরে নির্ভর করবে যে সফর আসলে কোথায় গিয়ে গড়ালো। আমি দুটো বিষয় আপনার কাছে শেষ করে জানতে চাই। একটা হচ্ছে যে বিএনপি নির্বাচনের আগে যেভাবে মানে দলগুলো ভেঙে দিয়ে মানে নিজেদের দলে এনেছে এবং তাদেরকে এখন টিকিয়ে রেখেছে, তো এই পলিসিটা আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা দেখতে পেয়েছি যে এই জোটগুলো কিন্তু শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু এরা রাস্তা দাঁড়িয়ে মানে অনেক আন্দোলন করেছে। বিএনপি যেখানে থাকতো না সেখানেও তারা ছিল। জুনায়েদ সাকি বলেন, বিপিনুরও মাঝে মাঝে, বা গণ অধিকার পরিষদ, আরো কিছু দল এইভাবে ছিল। কিন্তু তাদেরকে এই যে দল ভেঙে নিজের দলে আনা এবং যারা আবার নির্বাচনে জিততে পারেনি তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া, এটা বিএনপির কি ধরনের কৌশল বলে আপনি মনে করেন? এটা একটি বিষয়। আর জামাতের সাথে আসলে এখন এনসিপির সম্পর্কটা কি? এত যে মারপিট হলো, মামলা খেলো, খুব কঠিন কোনো স্টেটমেন্ট আমাদের পক্ষ থেকে আসেনি। দুটো বিষয়ে যদি একটু বলেন। না, আমার কাছে সরকারের কার্যক্রমগুলো তো 5ই আগস্টের পরবর্তী এই সরকারের কিছু কিছু বিষয় তো আমার কাছে সন্দেহ হচ্ছে। পুরোটা আমিও তাদের সব কাজের সাথে মানে মানে ঐক্যবদ্ধ না, এবং এটা স্পষ্ট। কিন্তু দুইটা দিক হতে পারে। একটা হতে পারে সরকার কিছু কিছু মানুষকে পুরস্কৃত করে তাদের ক্ষতি সাধনও করে দিতে পারে, মানে শাস্তি দিয়ে দিল। যেমনটা বিপি নূরকে বিএনপি কখনো বিশ্বাস করতো না। যখন আমি বিএনপি করতাম সেই সময়কার বিএনপির কোন নেতাই, যখন আমি বিপি নূরদের পক্ষে একটু বলতাম, তারা আমাকে খুব ভৎসনা টাইপেরই করতো, যে আপনাকে এত মাতুব্বরি করতে বলে কে, ওদের বিষয়ে কথা বলার দরকারটা কি। তার মানে তখন তারা চ্যালেঞ্জ ছিল বিএনপির জন্য, এবং বিএনপির নেতৃত্বকে মানতই না। তো এমনও হতে পারে যে সরকার বিএনপি ওই দলটাকে ভেনিশ করে দেওয়ার উদ্দেশ্যে, এবং ওই যেহেতু তোরা আমাকে মানতেই যেহেতু পারিস না, তোর মাধ্যমে আমি এখন জুতো টানাবো, তোর মাধ্যমে আমি আমার প্যান্ট টানাবো, জামা ইস্তারি করাবো, তুই সারাক্ষণ আমার পক্ষে বক বক করবি। এইটা কিন্তু এক ধরনের রাজনৈতিক কৌশলও হতে পারে। আপনি এটাকে শুধুমাত্র বন্ধু হিসেবে তাদের পাশে আছে এমনটা না ভেবে, শাস্তির লেভেলটা তারেক রহমান সাহেব ভিন্ন কৌশলেও দিচ্ছেন গণ অধিকারকে কিংবা এদেরকে, এটাও তো হতে পারে। আচ্ছা, যাই হোক, যে কোনো কারণে ওনার মনে হয় একটু ক্যামেরাটা অফ। আমি হ্যাঁ, আমার একটু লাইনে। তো আমি যেটা মনে করি যে এই জায়গাটাতে তারা সেটা করতে পারে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে, দেখেন যেমন একটা গণ অধিকার পরিষদ পার্টির দুইজনার ছিল আর কি, একটা নূর আর একজন হচ্ছে রাশেদ সি গ্রেডেও পাশ করে নাই, মানে তার ওখানে যে নির্বাচিত হয়েছে, ধানের শীষ প্রতীক পেয়ে রাশেদ সাহেব দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে ধানের শীষের জায়গায় জামাত ইসলাম প্রার্থী নির্বাচিত হয়েছে। তো স্বাভাবিকভাবে ধানের শীষ ওখানে সেকেন্ড হওয়ার কথা, তো জামাত ইসলাম ফার্স্ট হয়েছে, সে সেকেন্ড হবে, সে হয়েছে থার্ড। সেকেন্ড হয়েছে ওখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী। তো এমন একজন নেতা বিএনপি বাছাই করেছে যিনি নির্বাচনে সেকেন্ডও হতে পারে নাই, থার্ড। তো বিএনপি এখানে তাকে শাস্তি দিতে পারে যে তোদের যোগ্যতা কতটুকু, তা তোকে মার্কা দিয়েই দেখাই দিলাম যে ধানের শীষ নেওয়ার পরেও তুই থার্ড হও, তার মানে তোর যোগ্যতা কতটুকু। আরেকটা হতে পারে এখন পা চেটে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন তারা প্রধানমন্ত্রীর বিশেষ সচিব পদে নিয়োগ পেয়েছে। এই বিশেষ সচিব পদে শুধুমাত্র জামাতকে গালিগালাজের জন্য, বিরোধী মতকে নিয়ে কথা বলার জন্য, এনসিপির তরুণদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য, আর কিছু না। আর ব্যক্তিগতভাবে তো আমার নূর ভাই, রাশেদ ভাই, কারো উপরে কোনো ক্ষোভের কোনো সুযোগ নেই। বরং তাদের দল যখন ভেঙে যায়, আপনি দেখেছেন যে তখন একমাত্র আমি, যে ব্যক্তি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও, বিএনপি জামাতের সিদ্ধান্তের বাইরে গিয়েও তাদের পক্ষে কথা বলেছি। কেন বলেছি? আমার কাছে মনে হয়েছে তরুণ একটি দল জেগে উঠুক, সামনে যাক, ষড়যন্ত্র করলে কি, ষড়যন্ত্র কেন করবে, এই চিন্তার আলোকে। কিন্তু তারা আজকের যে জুলাই চেতনার আলোকে, যেমন ফ্যাসিবাদের আগে তাদের গল্প হতো কি, তারা সংস্কারের পক্ষে, তারা জুলাই সনদের পক্ষে, তারা পিআর পদ্ধতির পক্ষে, তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পক্ষে। আজকের এই নির্বাচন পরবর্তী সময়ে তারা একটা কিছু নিয়ে আর বক্তব্য দেয় না। তো তার মানে কি দাঁড়ালো? তারা কি সম্পূর্ণ দেউলিয়া হয়ে, বিক্রি হয়ে, দালাল হয়ে গিয়েছে? এই দালাল দিগেরিটা তো জনগণ পছন্দ করে না। আমার কাছে মনে হয়েছে বিএনপি জোটে যারাই গিয়েছে
তাদের দল ভাঙচুর হয়ে শেষ হয়ে গিয়েছে। যেমন নূরের দলই নেই, আর দল কেটা? সাকিবের দল তো আরো ওই অর্থে গণসংহতি অতটা ফোকাসে বেশি ছিল না, সেটা তো শেষ। জমিয়ত তো একজন এমপি হইতে পারলো না, শেষ। তারপরে আপনি বলবেন আমাদের কার কথা বলবেন? এই যে ওই যে প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী কি বলে, আমাদের ববি হাজ্জাজ, তার একটা দল ছিল, দলই নাই এখন এইটা। এবং সে তো আওয়ামী লীগ পরিবারের সদস্য, তার বাবা অস্ত্র বিজনেস করেছে, হ্যাঁ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এদের সাথে তাদের সম্পর্ক, সেই জায়গা থেকে তার দলও শেষ। আমি একটা অ্যানালাইসিস করে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওর মূল তাৎপর্য ছিলাম যে দুটো জোটের কোন জোটে গিয়ে কোন কোন দল ধ্বংস হয়ে গিয়েছে। তার মধ্যে আমার অ্যানালাইসিস বলে জামাতের জোটে যারা এসেছে তাদের দলগুলো এখনো টিকে আছে, আরো মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। যেমন জামাতের সাথে এসে এনসিপি জনপ্রিয় হচ্ছে, জামাতের সাথে এসে মামুনুল হক সাহেবের দল, যাদের হয়তো সংসদে প্রতিনিধিত্ব করার এখনো এবিলিটি ছিল না কিন্তু প্রতিনিধিত্ব করছে। নারী আসনে পর্যন্ত একজনকে দেখলাম আছে, জামাত তাকে স্যাক্রিফাইস করেছে, এবং আগামীতে উচ্চ কক্ষ হলে হয়তো মামুনুল সাহেব যেতে পারেন। এই যে তারা বেনিফিটেড হয়েছে বিরোধী জোটের সাথে গিয়ে, সেই জায়গায় যদি বিএনপি জোটের লোকগুলোর কথা চিন্তা করেন, দেখবেন সেখানে গিয়ে তাদের নেতারা বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলো বিলুপ্ত, অথবা থাকলেও সেটা আর দল নেই। যেমন এখন আর গণ অধিকারের ব্যানারে গণ অধিকারের নাম থাকে না, ওই বিএনপি, যেটা আমি লাগাতাম আগে, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, জিয়াউর রহমানের ছবি, আর এক পাশে নুরুর ছবি। তো এই জিনিসগুলো দিয়ে আজকের আসলে দল বিলুপ্তির পথে, এবং আমি মনে করি তাদের শাস্তিও কিছুটা হয়তো কৌশলে সরকার দিচ্ছে। তবে একটা জিনিস মনে রাখেন, যারা এখন সরকারের আশেপাশে খুব ভালো বেনিফিট নিয়ে আছে, এরা 5ই আগস্টের আগে সরকারের বন্ধু ছিল না, এবং এরা এই সরকারের বিপদকালীন সময়ও বন্ধু আবার থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নূরকে মন্ত্রিত্ব থেকে শুধু বিদায় দেন, শুধু মন্ত্রিত্ব থেকে 2 মাসের টেস্টের জন্য বিদায় দেন। ভিপি নূর যদি 2 মাসের মধ্যে বক্তব্য চেঞ্জ না করে, কান কেটে ফেলবো, চেঞ্জ হয়ে যাবে, শুরু করে দিবে ওলট পালট কথাবার্তা, ইনিয়ে বিনিয়ে কথা বলা শুরু করে দিবে। রাশেদকে এখন একটা নিয়োগ দিয়েছেন, তো হঠাৎ করে কোনো একটা দুর্নীতি বাইর করে ওর একটু 5 মাস আপনি পারলে একটু ইস্তেফা দিয়ে রাখেন, দেখবেন 6 মাস পরে আর ওইদিকে যাবে না। এরা যেদিকে জোয়ার সেদিকেই যাবে এবং সেখানেই চাটবে, এটা আমার ধারণা হয়ে গিয়েছে। কারণ আমার একটা সময় ভালো পজিটিভ ধারণা ছিল, কিন্তু ওই যে বললাম 5ই আগস্টের পরে ধারণা পরিবর্তন হয়েছে।